This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। তবে আগামী 1 ঘন্টায় ঠিক কি কি খবর আপনাদের সামনে তুলে ধরবো, পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে। আজকে 7টায় অনির্বাণ। শুরুতেই লৌহ জালে অতীন। এই লোহা কিন্তু সে লোহা নয়, লৌহ কিন্তু আসলে এ হচ্ছে মানুষ লোহা। তার মধ্যে লৌহ আছে বটে, কিন্তু জালটাও তো প্রায় লোহার মতোই মনে হচ্ছে। বলবো বিস্তারিতভাবে। যোগ্য প্রশ্নে কাত, যোগ্যরা প্রশ্ন করছেন, প্রশ্নটাও যোগ্য এবং সঙ্গতা, তাতেই কাত এসএসসি আর রাজ্য। প্রশ্ন অবশ্য সুপ্রিম কোর্টও করেছে। শর্মিষ্ঠা, তৃতীয় ইস্যু আতঙ্ক 2025। এখানে আপনারা যদি বাংলা চলচ্চিত্র আতঙ্ক দেখে থাকেন তাহলে এটার সঙ্গে রিলেট করতে পারবেন। 2025 সালে এই সিনেমার প্রেক্ষাপটটা যেন পাল্টে যাচ্ছে, মানে আমার আপনার জীবনে সেই সিনেমার যে চিত্রনাট্য রয়েছে তা জড়িয়ে যাচ্ছে। কিভাবে কোথায় জানাবো আপনাদেরকে। সভা হয়েছিল একটা, সভা শেষ হয়েছে, কিন্তু সবার সঙ্গে সঙ্গে রাস্তাটাও বেমালুম শেষ। কবে আবার সেটা ফিরে পাওয়া যাবে তার গ্যারেন্টি নেই। কার সভা, কোথাকার সভা, কোন রাস্তা, বলবো আপনাদের কাছে। আর শত্রুর ভূমিকা বদল মনে আছে? বেল্ট দিয়ে কোনো পুলিশ অফিসার অপরাধীকে পেটাচ্ছেন, এটা বললেই আপনার চোখের সামনে কোন দৃশ্যটা ভেসে ওঠে? ভেবে ফেলেছেন তো? শত্রু, বাংলা ছবি, রঞ্জিত মল্লিক। না, আজকে থেকে অন্য দৃশ্য ভাসবে। কিভাবে বলবো আপনাদের সেটা। এবার হচ্ছে কাদায় ড্রপ আউট। রাস্তার যা অবস্থা, স্কুলে ড্রপ আউটের সংখ্যা তো বাড়বেই, কারণ এইভাবে কখনো রোজ রোজ স্কুলে যাওয়া যায়? প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে পারে এই ছোট ছোট বাচ্চারা, কিন্তু কোথাকার ছবি? কেন এতদিন ধরে এই অবস্থা? ড্রপ আউটের কথা জেনেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, জানাবো আপনাদেরকে। শেষ ইস্যু বেফাস পাকে হাত, মানে বেফাস মন্তব্য জেরে কি কোথাও হাত শিবিরকে পাকে গিয়ে পড়তে হলো না, কোথাও পদ্ম শিবিরের সঙ্গে অস্বস্তি হচ্ছে, সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে কোন দিকে নজর? সবার প্রথমে আমার মনে হয় শর্মিষ্ঠা, আমাদের অতীন ঘোষ আরজিকর হাসপাতালে তদন্ত, অর্থাৎ সোজা কথায় বললে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের তদন্ত, তার যে দুর্নীতির দিক, অর্থাৎ কেন ধর্ষণ এবং খুন হতে হয়েছিল তিলোত্তমাকে, বারবার দুর্নীতির কথা উঠে এসছে শর্মিষ্ঠা। আর সেই তদন্তেই এবার আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তের মাথা খুঁজতে, তদন্ত করতে করতে অতীন ঘোষের বাড়িতে গিয়ে পৌঁছলো সিবিআই, কলকাতার ডেপুটি মেয়র। প্রায় 3 ঘন্টা কলকাতার ডেপুটি মেয়রকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 2 আধিকারিক। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ায় রোগী কল্যাণ সমিতির। যে রোগী কল্যাণ সমিতি যে দুর্নীতিতে যোগের কারণে, যে দুর্নীতি জেনে ফেলার কারণে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন হতে হয় বলে তদন্তে বারবার উঠে এসেছিল অন্যতম মোটিভ হিসেবে, তৎকালীন রোগী কল্যাণ সমিতির সদস্য হওয়ার কারণে অতীন ঘোষকে মামলায় সাক্ষী হিসেবে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। অতীন ঘোষের দাবি, সিবিআই যা যা জানতে চেয়েছে সব প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেওয়া ছাড়া আর কোনো ভূমিকাই তার ছিল না বলে দাবি করেছেন কলকাতার ডেপুটি মেয়র। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রিয় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সারাদিনের তদন্তের এই আপডেট, অতীন ঘোষের বাড়িতে সিবিআই এর যাওয়া, শেষ দিনের শেষে কি দাঁড়ালো আমি জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, ঠিক যেমন ডেপুটি মেয়র বলছেন, ঠিক এতটা নিরামিষভাবেই কি তাকে জিজ্ঞাসাবাদ করতে আসা সিবিআই এর, নাকি এখানে অন্য কোনো আষ্টে গন্ধ আছে? অনির্বাণ, তোমাকে তোমার কথা সূত্র ধরেই প্রথমেই বলতে হয় যে আরজি করে তিলোত্তমার খুন এবং ধর্ষণের ঘটনার পরেই কিন্তু আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে বড়সড় দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু সামনে আসে, প্রকাশ্যে আসে, জানিয়েও তদন্ত শুরু করেছে সমান্তরালভাবে খুন এবং ধর্ষণের পাশাপাশি সিবিআই এবং তার পাশাপাশি ইডি। এবং সেই তদন্তে মূলত আরজি করের যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে আজ একেবারে আমরা যেটা দেখলাম, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা বিধায়ক, তৃণমূল বিধায়ক অতীন ঘোষ, তার বাড়িতে পৌঁছে যায় সিবিআই আর অফিসিয়ালরা, মূলত অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের যারা গোয়েন্দারা রয়েছেন তারা পৌঁছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এবং তুমি যেটা জানতে চাইছিলে যে এতটাই কি সহজ ছিল আজকের এই যে জিজ্ঞাসাবাদ বা তার সঙ্গে কথা বলার যে বিষয়টা,
দেখো আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি ততটা কিন্তু সহজ নয়, যদিও তাকে সাক্ষী হিসেবে নোটিশ পাঠানো হয়েছিল, এই বিষয়টা অতীন ঘোষ দাবি করেছেন বা আমরাও সিবিআই তরফ থেকে তেমনটাই জানতে পেরেছি। তবে এই যে সময়ে এই দুর্নীতির কথা বলা হচ্ছে, যে সময়কালে এই দুর্নীতি হয়েছে, সেই সময়কালে যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন আরও একজন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে অতীন ঘোষ, তিনিও কিন্তু একই সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন। আর তদন্তকারীরা এটাই যেটা জানতে চাইছেন যে সেই সমস্ত বৈঠকে এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে বিভিন্ন দুর্নীতি, টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্যাফেটেরিয়ার বরাত পাইয়ে দেওয়া, এমনকি বিভিন্ন যে ইকুইপমেন্ট বা বিভিন্ন যন্ত্রাংশ যে বরাত, সেই সমস্ত বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ সামনে উঠে এসছে, স্বজন পোষণের অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত বিষয়ে তিনি কোনো রকমভাবে অবগত ছিলেন কিনা বা জানলে আদৌ তিনি কি জানতেন, এই সমস্ত বিষয়ে কিন্তু মূলত তার কাছ থেকে তদন্তকারীরা জানার চেষ্টা করেন। অন্যদিকে আরও একটা বিষয় আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্রে, যে এই যে ক্যাফেটেরিয়ার যে দুর্নীতির তথ্য বা স্বজন পোষণের তথ্য উঠে আসছে, যে চন্দন লৌহ নামে একজন ব্যক্তি রয়েছে যাকে এবং তার স্ত্রীকে ইতিপূর্বে সিবিআই এমনকি ইডি একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে, চন্দন লৌহের বাড়িতে অভিযান চালায়। এই চন্দন লৌহের এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে ক্যাফেটেরিয়ার জন্য যে জায়গা তিনি পেয়েছিলেন, সেই জায়গা পাওয়ার ক্ষেত্রে কোথাও গিয়ে অতীন ঘোষের একটা সুপারিশ কাজ করেছিল, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে বা তদন্তকারীরাও বিভিন্ন। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়, তুমি এই ঘটনার তদন্ত যেভাবে এগোচ্ছে তার গতি প্রকৃতির দিকে নজর রাখো এবং তোমার কাছ থেকে আপডেট নিয়ে নিশ্চিতভাবে আমরা জানানোর চেষ্টা করবো। ওই যে লৌহ, চন্দন লৌহের কথা শুনলেন না, ওটাই বলছিলাম, ওটাই আসলে লৌহ জাল। আর সেই লৌহ জালে কি কোথাও তদন্তের লৌহ কপাটের সামনে দাঁড়িয়ে আছেন অতীন ঘোষ, ফের অ্যাকশনে সিবিআই, ফলে আশাবাদী তিলোত্তমার পরিবার। অন্যদিকে অতীন ঘোষ নিজে কি বলেছেন সেটাও শুনে নেব। এতদিন আমরা এই নামটা সামনে আসছিল না, আমরা এই অতীন ঘোষের নামটা হঠাৎ করে আজকে এসছে, একটু তো মনে হচ্ছে যে না সিবিআই এই ব্যাপারটা অন্তত দেখছে, দুর্নীতি ব্যাপারটা একটু দেখা দরকার। আর আমার মেয়ে দুর্নীতির বলি সম্পূর্ণভাবে, সিবিআই বলুক আর না বলুক, শেষ পর্যন্ত বেরোবে। আমরা যেভাবে লড়াই চালাবো, আমরা এইভাবেই লড়াই চালাবো যাতে এই জিনিসটা বেরিয়ে আসে সামনে। দুর্নীতির সঙ্গে যুক্ত আমার মেয়ের মৃত্যু, সেটা সামনে আসবেই। জিজ্ঞাসাবাদ না, প্রশ্নমালা সাজিয়েছে, আমি উত্তর দিয়েছি, ওরা লিখেছে, ব্যাস। রোগী কল্যাণ সমিতির আমি সদস্য ছিলাম, সেই হিসেবেই তো আমাকে ডেকেছে। এই সার্টিফিকেট, নোটিশ অফ সার্টিফিকেটটা, এটা এরকম 500 জনকে করেছে, তার মধ্যে আপনি একজন। সন্দীপ ঘোষ সুদীপ্ত রায় প্রশ্ন নয়, সরকার নিয়োজিত রোগী কল্যাণ সমিতির স্থানীয় জনপ্রতিনিধির অধিকারে আমি সদস্য ছিলাম ওখানে। এখন যিনি প্রিন্সিপাল হয়েছেন, এখন গভর্নমেন্ট আমাকে আবার ওখানে সদস্য করেছেন, সরকারি প্রতিনিধি করেছেন। এখন যিনি প্রিন্সিপাল এমএসভিপি, তাদের মিটিংয়ে আমার যেতে। এই নোটিশ করে আপনাকে, আমাকে যাকে হোক, আপনাকে নোটিশ পাঠালেও, আপনি আরজি করে যুক্ত না থাকলেও আপনাকে নোটিশ পাঠালেও আপনার কাছে উনি আসতে পারেন, আপনাকে প্রশ্ন করতে পারেন, এটা ওদের অধিকারের মধ্যে। সেই অধিকার প্রয়োগ করেছেন, এর জন্য আমি কোনো অসন্তুষ্ট নই। ফার্দার কি আপনার সঙ্গে যোগাযোগ করা হবে বা আপনাকে ডাকা হবে? না না, এরকম কোনো কথা ওরা বলেনি, কারণ এই নোটিশে তার কোনো প্রভিশন নেই। কোনো ডকুমেন্টস কিছু চাওয়া হয়নি? না, কিচ্ছু না। এবার চলে আসি পাটনা থেকে কলকাতার খবর। পাটনা টু কলকাতা, না কোনো এক্সপ্রেস বা নতুন মেল ট্রেনের কথা বলছি না, নতুন বন্দে ভারতের কথা বলছি না, এটা একেবারে হাতাহাতির কথা। কোথাও হাতাহাতি তো কোথাও বিক্ষোভ। বিহারে রাহুল গান্ধীর সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে তার মাকে জড়িয়ে কটূক্তির অভিযোগ। ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মী সমর্থকরা। পাটনায় কংগ্রেস অফিসের বাইরে রীতিমতো তুলকালাম চলে, আর তার আঁচ এসে পড়ল কলকাতার বিধান ভবনে, মানে প্রদেশ কংগ্রেসের সদর দফতরে। রাজ্যে বিক্ষোভ, ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো রাহুল গান্ধীর পোস্টার, ব্যানার। আর তা নিয়ে সরগরম রইল সারাদিন মধ্য কলকাতা। মোদীকে মা তুলে গালিগালাজ, রাহুলের সভা থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পাটনা কলকাতায় বিক্ষোভের আগুন। এসআইআর নিয়ে এমনিতেই সরগরম ভোটমুখী বিহার, এবার উত্তেজনার পারদ চড়ল রাহুল গান্ধীর কর্মসূচি ঘিরে। বিহার ছাড়িয়ে অশান্তির আঁচ ছড়িয়ে পড়ল গোটা দেশে। উত্তেজনার সূত্রপাত বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে। অভিযোগ, দ্বারভাঙায় কংগ্রেসের ভোটাধিকার যাত্রা চলাকালীন এক কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে। ভিডিও ভাইরাল হতেই বিজেপি থানায় এফআইআর দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। পুলিশ মোহাম্মদ রিজভি ওরফে রাজা নামে এক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে। কিন্তু অশান্তি সেখানেই থেমে থাকেনি। প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে শুক্রবার পাটনায় কার্যালয়ের বাইরে ধুমধুমার। কংগ্রেস বিজেপি কর্মীদের হাতাহাতি। কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার সুর সপ্তমে চড়ালেন অমিত শাহ। जितनी ज्यादा गालियां मोदी जी को आप दोगे, कमल का फूल इतना ही बड़ा होकर खिलकर आसमान तक पहुंचे। प्रधानमंत्री जी के कोई निजी परिवार पर किसी प्रकार का अपशब्द बोला जाए,
ये कांग्रेस की संस्कृति नहीं है। पकड़िए उसको, खिलाफ कार्रवाई करिए। বিহারের অশান্তির আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে তুলকালাম। বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ। কংগ্রেসের পতাকা ফেস্টুন ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া হলো। নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী। রাজনীতি এই নোংরা জায়গাতে যদি আসে তবে তার প্রতিবাদটা না করলে এরা এইভাবে রাজনীতিটা করবে। বিক্ষোভের নামে তাণ্ডবের পাল্টা অভিযোগ প্রদেশ কংগ্রেস নেতৃত্বে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব প্রদেশ নেতারা। পার্টি অফিসে এসে ভাঙচুর। আমরা কি বিজেপির পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করতে পারি না? বিজেপির নেতাদের সেন্ট্রাল ফোর্সেস সিকিউরিটি কাল হাটিয়ে নিক, দম থাকে তারপর রাস্তায় চলুক। রাস্তার বিজেপির এইসব করেছে, তাদেরকে পুলিশ গ্রেফতার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক। বিধান ভবনে বিজেপির বিক্ষোভের সমালোচনায় এ রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা। তিনি তো কংগ্রেসই করছেন, তিনি তো আগে কংগ্রেসেই ছিলেন। দৌরাত্ম করা কোনো রাজনৈতিক দলের কখনো ছিল। বলা বাহুল্য, এই ঘটনার জেরে দিনভর টান টান উত্তেজনা রইল বিহারের রাজনীতিতে, যার আজ এসে পড়ল বাংলায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাকড় বাঁচতে গিয়ে বাতিলই হয়ে যায় বস্তা ভর্তি চাল। এবার সেই কাকড়ই নাকি বার হতে চলেছে। শনিবারই সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্যদের তালিকা দেবে স্কুল সার্ভিস কমিশন, যা শুনে যোগ্যদের যোগ্য প্রশ্ন। তাহলে কেন আবার দিতে হবে পরীক্ষা? চাল থেকে কাঁকড় বাছা যায় কিনা সেটাই ছিল পরীক্ষা, কিন্তু বারবার তাগাদা ভর্ৎসনার পরও স্কুল সার্ভিস কমিশন চাল থেকে কাঁকড় তো বাঁচতে পারেইনি, উল্টে কাঁকড় যাতে ধরা না পড়ে সেই চেষ্টাই কার্যত করে গিয়েছে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়ে দিল, শনিবারই চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ হবে। আদালতের নির্দেশ, দাগি অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থী পরীক্ষা দিতে পারবেন না। যদি কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ঘটনাচক্রে অ্যাডমিট কার্ড পেয়ে যান তাহলে তার পরীক্ষা বাতিল হবে। পরীক্ষার পর ধরা পড়লেও খারিজ করা হবে তাকে। এসএসসিকে প্রথমে স্ট্যান্ডটা এটা ক্লিয়ার করতে হবে যে এসএসসি রুল মেনে যারা অযোগ্য, যারা দাগি, তাদের প্রত্যেকের নাম টেন্টেড লিস্টে দেবেন কি দেবেন না। বিরোধীদের তো দাগিদের নাম সামনে চলে এলে তৃণমূলের আরো চাপ বাড়বে। পাল্টা মামলা নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের মুখে। তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। যারা বেদাগ তাদেরকে তো চাকরি দেওয়ার দরকার। এই সুযোগে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে কিন্তু শুধরাতে পারে। বাম বামের যৌথ প্রেতাত্মা, এরা জানে সমস্যাটা জিয়ে থাকলে এদের পলিটিক্যাল লাভ। রাজ্যবাসী দেখলো আসলে কারা এদেরকে নিয়ে রাজনীতি করছে। দাগিদের তালিকা শনিবারই সামনে আনছে কমিশন। এই প্রেক্ষাপটে যোগ্য চাকরিহারারা ফের পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়েছেন। If we appear in the exam, then it is means we'll nowhere will be in the radar of the recruitment. Radarer বাইরেই থেকে যাব আমরা। যখন যোগ্য অযোগ্য প্রমাণিত হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন লিস্ট পর্যন্ত পাবলিশ করবে, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিল তারা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবে? আমরা যারা আনটেন্টেড বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই, আমরা কেন পরীক্ষায় বসবো? তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত 7 ও 14 সেপ্টেম্বরেই হবে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট সিবিআই এর পার্থ চট্টোপাধ্যায় সহ 28 জনের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে সিবিআই এর হাতে আসা নতুন অডিও এবং ভিডিও ক্লিপের উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সংগ্রহ করা ভয়েস স্যাম্পেলেরও উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে। এরপরে খবরের দিকে নজর রাখতে হবে। নাগরিকত্ব যাচাই না করে বাংলাভাষীদের সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র। 7 দিনের মধ্যে হলফনামা আকারে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। যুগান্তকারী নির্দেশ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী।
বাংলায় কথা বললেই কি বাংলাদেশি তকমা? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। সোনালী বিবি নামে অন্তঃসত্ত্বা মহিলাকে সম্প্রতি নাগরিকত্ব যাচাই না করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে এদিন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, নাগরিকত্ব যাচাই না করেই বাংলা ভাষীদের ঠেলে পাঠানো হচ্ছে সীমান্তের ওপারে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব সীমান্ত নির্বিশেষে একই ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করে আসছে। কোনো একটি নির্দিষ্ট ভাষা বলার জন্য কাউকে বিদেশি বলে সন্দেহ করা ঠিক নয়। প্রশান্ত ভূষণের অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট 7 দিনের মধ্যে ফের হলফনামা আকারে কেন্দ্রীয় সরকারের জবাবও তলব করেছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করার ক্ষেত্রে কি নিয়ম রয়েছে। যেসব রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে নানা রকম অত্যাচার করা হচ্ছিল, তাদের কাছে কেন করা হয়েছে তার জন্য এপিডিপিট চেয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এপিডিপিট চেয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মাননীয় সুপ্রিম কোর্ট আজ একটি জনস্বার্থ মামলার সূত্রে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিষয়ে যুগান্তকারী নির্দেশ ও পর্যবেক্ষণ দিয়েছেন। সীমান্ত রাজ্য হিসেবে বাংলার ঐতিহাসিক ভূমিকা স্বীকার করে প্রজন্মের পর প্রজন্মে বাংলা কিভাবে আশ্রয়, ভরসা এবং সংস্কৃতির আশ্রয়স্থল হয়েছে তার স্বীকৃতি দেশের সর্বোচ্চ আদালতে আজকে মিলেছে। বিচার বিভাগের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেন, প্রতিদিন পরিকল্পিত অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এজেন্টদের র্যাকেট কাজ করছে, তারা অবৈধ কাগজপত্র তৈরি করে দিচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের তরফে মামলা লড়ার বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল। ওটা দেশে বিজেপি বাংলা ভাষাভাষীদের উপর অসভ্য আক্রমণ করছে, আর এই রাজ্যের বুকে দাঁড়িয়ে এক শ্রেণীর নেতা, এই শুভেন্দু অধিকারীর মতো দেরানার নেতারা এতে জান্তব উল্লাস প্রকাশ করছেন। আসলে বাংলা মির্জাফরকে দেখেছিল, কিন্তু নতুন রূপে মির্জাফরকে বাংলা চিনছে আজকে বিজেপির মাধ্যমে। জল এবং দুধ সবার সামনেই কিন্তু স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এটা যেটা করছে সেটা হচ্ছে বাংলা বাঙালি সেন্টিমেন্টের আড়ালে লুকিয়ে ভোট যুদ্ধ পার হওয়ার চেষ্টা করছেন। মহিলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়ে হিবিয়াস কর্পাসের মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দ্রুত এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আজকে প্রতিবাদে বসেছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, কারণ পাটনার আজ কলকাতায় পড়েছে প্রদেশ কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেখানে ভাঙচুর করা হয়। তার প্রতিবাদে আজ মৌলালিতে বিক্ষোভ অবরোধে বসে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তখনই কংগ্রেসের যারা অবরোধ বিক্ষোভ করছিলেন সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্য করে কিছু একটা বক্তব্য রাখেন। তাদের মধ্যে এক কংগ্রেস কর্মী বা নেতা তাকে ধাওয়া করেন। স্বাভাবিকভাবে আশেপাশে যে সমস্ত দোকান রয়েছে ওই সাধারণ মানুষকে দোকানের ভেতর ঢুকিয়ে শাটার নামিয়ে দেয়। পুলিশও তাকে সাহায্য করেন। অবশেষে শুভঙ্কর সরকার, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনিও ছুটে গিয়েছিলেন সেখানে। যখন অবরোধ উঠে যায় সেই ব্যক্তিকে বের করা হয় দোকান থেকে। পথচারীকে তারা কংগ্রেস কর্মী সমর্থকদের অবশেষে বের করে আনা হয় তাকে, যখন অবরোধ উঠে যায় কংগ্রেসের। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।